আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি জনাব নুরুল ইসলাম সহকারী শিক্ষক গণিত বিষয়ে স্বাগতম জানাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ে আমাদের ক্লাস নাম্বার আজকে 48 এবং আমাদের আজকে 28 তারিখ আজকে ক্লাসটা সংগঠিত হয়েছে এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে অধ্যায় 17 পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স একটা চ্যাপ্টার তোমাদের আছে শিক্ষার্থীবৃন্দ। সেই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে আমাদের আজকে প্রাথমিক আলোচনায় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিপূর্বে ক্লাস 8-এ গড় নির্ণয় করেছি, মধ্যক নির্ণয় করেছি, প্রচুরক নির্ণয় করেছি একটা সূত্রের মাধ্যমে, উপাত্তের সংখ্যার উপর নির্ভর করে সূত্রের মাধ্যমে মধ্যক নির্ণয় করেছি, তারপর প্রচুরক নির্ণয় করেছি এবং গড় নির্ণয় করেছি আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এইখানে গণসংখ্যা নিবেশন সারণীর সাহায্যে আমরা গড় নির্ণয় করব, তারপরে মধ্যক নির্ণয় করব আমরা একটা সূত্রের সাহায্যে, প্রচুরক নির্ণয় করব একটা সূত্রের সাহায্যে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার শুরুতে আমরা এই নবম শ্রেণীতে প্রথমেই বলছি যে এই অধ্যায় শেষে আমরা শিক্ষার্থীরা কি জানতে পারবো। প্রথমে জানতে পারবো ক্রমযোজিত গণসংখ্যা কি, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা। শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের জন্য আমি এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ। এই দুইটা জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করব। তার ভিতরে আমাদের বইয়ের মধ্যে আরও কিছু জিনিস আছে, চলক কি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, এ বিষয়ে আমি আপনাদের সমগ্র ধারণা দিব। আয়তলেখকে আমরা ক্লাস 8-এ করেছি এবং এইখানেও আয়তলেখের মাধ্যমে আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। আমরা তথ্য উপাত্ত বিষয়টা জানি। তথ্য কি? তথ্য হচ্ছে পরিসংখ্যানের সংখ্যাভিত্তিক কোনো ঘটনা। তথ্য কি? পরিসংখ্যানের সংখ্যাভিত্তিক কোনো ঘটনাকে আমরা কি বলি? তথ্য বলি। পরিসংখ্যানের সংখ্যাভিত্তিক ঘটনাকে তথ্য বলি। যেমন নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর, এগুলো একটা তথ্য। নবম শ্রেণীর, যেমন নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর, এখানে কি তথ্য আছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু ঘটনা এখানে রয়ে গেছে, এই জন্য আমরা এগুলোকে তথ্য বলি। আর উপাত্ত কি? উপাত্ত আমরা জানি পরিসংখ্যানে তথ্য নির্ভরশীল, অর্থাৎ তথ্য নির্দেশক পরিসংখ্যানকে আমরা কি? উপাত্ত বলি। তথ্য নির্দেশক পরিসংখ্যানকে উপাত্ত বলা হয়। উপাত্ত কি? তথ্য নির্দেশক পরিসংখ্যানকে আমরা উপাত্ত বলি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তারপরের বিষয় উপাত্ত কত প্রকার, এটা আমরা জেনেছি ক্লাস 8-এ। উপাত্ত আমাদের দুই প্রকার। কি উপাত্ত? প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। তারপর প্রাথমিক উপাত্তের প্রকার জেনেছি বিন্যস্ত, অবিন্যস্ত। আমাদের বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা কি করি? গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে আমরা কি করি? ক্রমযোজিত গণসংখ্যাটা ফাইন্ড আউট করি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যা, আর এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কি করি? নির্ণয় করি। তাহলে যদি কোথাও অবিচ্ছিন্ন আকারে কোনো উপাত্ত থাকে, তাহলে এটা থেকে আমরা কি করি? গণসংখ্যা নিবেশন সারণী কীভাবে বের করি, এ বিষয়ে আমাদের
অষ্টম শ্রেণীতে জেনেছি। আমরা প্রথমে কি করি, ওই যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলো থেকে, যেমন আপনাদের বইয়ের মধ্যে একটা উদাহরণ একটা দেওয়া আছে, উদাহরণে দেওয়া আছে কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসে 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা সেলসিয়াসে নিচে দেওয়া হলো। সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে বলছে। তো এই তাপমাত্রাগুলো এখানে উল্লেখ করা আছে এবং প্রত্যেকটাই কি অবিচ্ছিন্নভাবে আছে। এই তাপমাত্রাগুলোকে গণসংখ্যা নির্বাচন সারণীতে রূপান্তর করে এরকম তৈরি করছে। কিভাবে তৈরি করছে এটা আমরা ইতিমধ্যে জেনেছি। কয়েকটা ধাপ আছে, ধাপগুলো হচ্ছে, 1 নম্বরে আমরা কি করতে হয়, 1 নম্বরে আমাদের পরিসর নির্ণয় করতে হয়, পরিসর। 2 নম্বরে কি করতে হয়, শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে হয়, শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তিটা কি আমার ইচ্ছে অনুযায়ী হতে পারে, অথবা প্রশ্নে উল্লেখ থাকে যে কত শ্রেণী ব্যক্তি নিয়ে আমাকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে হবে। আর 3 নম্বরে হচ্ছে শ্রেণী সংখ্যা, এটাও আমরা ক্লাস 8 জেনেছি। শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয় পরিসর বা শ্রেণী ব্যক্তি, অর্থাৎ যে পরিসরটা পাবো, পরিসরের সূত্র তোমরা অলরেডি জেনেছ, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এই বিষয়গুলো তোমরা ক্লাস 8 জেনেছ। তারপরে আমরা 4 নম্বরে কি করি, টেলি চিহ্ন। একটা জিনিস আমরা নির্ণয় করি, টেলি চিহ্ন, অর্থাৎ এই নির্দিষ্ট শ্রেণীর ভিতরে যে কয়টা উপাত্ত থাকবে তাদেরকে আমরা টেলি চিহ্ন দিয়ে নির্দেশ করি। 5 নম্বরে কি বের করছি আমরা, গণসংখ্যা, অর্থাৎ টেলি চিহ্ন যা হবে সেইটাকে আমরা কি গণসংখ্যায় রূপান্তর করি। অর্থাৎ এই 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে আমাদের একটা গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে, আপনাদের উদাহরণ, বইয়ের উদাহরণ 1 থেকে, এখানে কিন্তু 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে দেখা যাচ্ছে যে কয়টা উপাত্ত রয়েছে, 11টা উপাত্ত রয়েছে। এই জন্য এখানে গণসংখ্যা 11 হয়েছে, অর্থাৎ টালি চিহ্নের মাধ্যমে এটা দিছে। ক্রমযোজিত গণসংখ্যা, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আবার 9 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে 13টা উপাত্ত, 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডে 7টা উপাত্ত। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ক্রমযোজিত ঘনসংখ্যা। ক্রমযোজিত ঘনসংখ্যা, আমাদের এই ক্রমযোজিত ঘনসংখ্যা কেন লাগবে শিক্ষার্থীবৃন্দ? আমাদের এই ক্রমযোজিত ঘনসংখ্যা লাগবে অজীব রেখা নামে একটা অজীব রেখা নামে একটা মানে লেখচিত্র আছে, সেইটা অঙ্কন করার জন্য আমাদের ক্রমযোজিত ঘনসংখ্যা নির্ণয় করতে হয়। আর গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে আমাদের গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ এটা থেকে আমরা এই যে একটা শ্রেণী সীমা আছে বা একটা শ্রেণীতে আছে, এই শ্রেণীটা থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের লাগবে শুধু অজীব রেখায়, কিন্তু এটা কীভাবে বের করে এটা নিয়ে আমরা একটু এখানে ডিসকাস করব। যদিও তোমরা ক্লাস 8ম শ্রেণীতে কিছুটা জেনেছ, আমরা এখানে একটু ডিসকাস করতেছি ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা, এখানে মনে করো এখানে কয়টা শ্রেণী আছে, 3টা শ্রেণী আছে। এখানে আরও কিন্তু অনেক শ্রেণী থাকতে পারতো, আরও অনেকগুলো শ্রেণী মনে করো আছে। যদি এরকম হয় আরও কয়েকটা শ্রেণী থাকে, এখানে মনে করো 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে এটা 18 থেকে মনে করো 21 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম হলে এটার ভিতরে দেখা গেছে যদি 3টা থাকে, এটার ভিতরে আর 4টা থাকে, তাহলে আমরা কিভাবে আসলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি আমাদের এটা নির্ণয় পদ্ধতি। আমাদের প্রথম শ্রেণীতে যে গণসংখ্যাটা থাকবে সেটা প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে, অর্থাৎ প্রথম শ্রেণীতে যে গণসংখ্যাটা থাকবে সেটাই ক্রমযোজিত গণসংখ্যা হবে প্রথম শ্রেণীর জন্য। দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এখানে যা পাবো সেটার সাথে এই দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করব, তাহলে 11 আর 13 যোগ করলে কত হইতেছে 24। তাহলে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 24, অর্থাৎ এটা হয় 11 যোগ 13 ইকুয়াল 24। তারপরে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 24 এর সাথে 7 যোগ হবে, অর্থাৎ এই 24 এর সাথে 7 যোগ হবে, তাহলে 24 প্লাস 7 ইকুয়াল আসে 31। এবার আমরা চতুর্থ শ্রেণীর গণসংখ্যা যদি বের করতে চাই ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এই 31 এর সাথে আমাদের 3 যোগ করতে হবে, আসবে কত 31 প্লাস 3 ইকুয়াল 34।
34। এই 34-এর সাথে এই 4 যোগ করলে আসবে কত? 38, অর্থাৎ 34 + 4 = 38। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সংখ্যাগুলো এগুলোকে আমরা বলি কি? ক্রমযুক্ত গণ সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমরা পরের পেজে। এখানে আমাদের উদাহরণ 2ও দিয়েছে। উদাহরণ 2টা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখানেও ক্রমযুক্ত গণসংখ্যা সারণী বের করতে বলা হয়েছে। এই যে এখানে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী বের করেছে শিক্ষার্থীবৃন্দ। ঠিক একইভাবে প্রথমে গণসংখ্যা সারণী বের করছে। আমরা যে পদ্ধতি বলছি যে পরিসর নির্ণয় করে, এটা ক্লাস 8-এ করেছি, পরিসর নির্ণয় করেছি, শ্রেণী সংখ্যা বের করেছি, তারপরে শ্রেণী ব্যবধান নিয়ে আমরা কি করছি? টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি। এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমরা কি পেয়েছি? ক্রমযুক্ত গণসংখ্যা সারণী পেয়েছি। অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যায় প্রথম শ্রেণীর গণসংখ্যা 2, 2। দ্বিতীয় শ্রেণীতে কত আসছে? এই 2-এর সাথে এই 2 যোগ হয়েছে, 4 হয়েছে। 4-এর সাথে আবার এই 5 যোগ হয়েছে, 9 হয়েছে। আবার এই 9-এর সাথে 3 যোগ হয়েছে, 12 হয়েছে। অর্থাৎ এইখানে ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটা তোমরা বুঝতে পারবে। চলে যাচ্ছে আমরা চলক কি শিক্ষার্থীবৃন্দ। চলক আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত, আর এই উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বলি তাপমাত্রাটাই দিয়ে দেখলাম। তাপমাত্রা কত কত আছে? দেখা যাচ্ছে কোথাও আছে 6 ডিগ্রি, কোথাও 8 ডিগ্রি, 18 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি, কোথাও 12 ডিগ্রি, অর্থাৎ এরকম 13 ডিগ্রি, তারপরে 14 ডিগ্রি ইত্যাদি অনেকগুলো আছে। এখানে আমাদের এই যে এই জিনিসগুলো সবগুলোকে আমরা কি বলি? উপাত্ত বলি। আর এই উপাত্ত নির্দেশক যে ঘটনাগুলো তথ্য বলা হয়, এই যে তথ্য জিনিসগুলা অর্থাৎ এই 14 প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কি করতেছে? আমাদের চলক নির্দেশ করতেছি, চলক বোঝাচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কি হচ্ছে? চলক নির্দেশ করতে হবে। তবে উপাত্ত সমূহ নির্দেশক যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা কি বলি? চলক বলি। চলক সাধারণত 2 প্রকার শিক্ষার্থীবৃন্দ। চলক আমরা দেখেছি এখানে 2 প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক, আর 2 নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কি শিক্ষার্থীবৃন্দ? বিচ্ছিন্ন চলক আমরা একটু ধারণা নেই, এটা আমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কি? বিচ্ছিন্ন চলকগুলো হচ্ছে যে চলকের মান পূর্ণ সংখ্যায় রূপান্তরিত, তাদেরকে বিচ্ছিন্ন চলক বলা হয়। বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক যে চলকের মান পূর্ণ সংখ্যায় থাকে তাদেরকে বিচ্ছিন্ন চলক বলা হয়। যে চলকের মান পূর্ণ সংখ্যায় থাকে তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। তাহলে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাগুলো দেখো প্রত্যেকটাই কি আছে? পূর্ণ সংখ্যা আছে। এই জন্য আমরা এই তাপমাত্রাগুলোকে কি বলতে পারি? বিচ্ছিন্ন চলক বলতে পারি। তারপরে অবিচ্ছিন্ন চলক কি? যে চলকগুলো পূর্ণ সংখ্যায় থাকে না, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকতে পারে, তাদেরকে আমরা কি বলি? অবিচ্ছিন্ন চলক বলি। অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক কি? যে চলক ভগ্নাংশ আকারে থাকতে পারে তাদের অবিচ্ছিন্ন চলক বলা হয়। যেমন আমি যদি বলি আমাদের বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি কি ধরনের চলক? ইত্যাদিকে আমরা অবিচ্ছিন্ন চলক বলি। যেমন আমার বয়স পূর্ণাঙ্গভাবে আমি বলতে পারি না। আমার বয়স যদি বলি 34 বছর 2 মাস বা 2 মাস, 34 বছর 30 60 দিন, 34 বছর 60 দিন। তাহলে 34 বছর 60 দিন, 34 একটা পূর্ণ সংখ্যা,
এটার সাথে কিন্তু 60 দিন এই বছরে যদি রূপান্তর করতে পারতাম, ডিরেক্ট 34 বছর হয়ে যেত পূর্ণাঙ্গভাবে, তাহলে আমরা এটাকে কি বলতাম, পূর্ণাঙ্গটাকে আমরা বিচ্ছিন্ন চলক বলতাম। কিন্তু যে না, এখানে আমাদের আবার 60 দিন আছে, এটা বছরের ডাইভার্ট হবে, রূপান্তরিত হবে, সেই জন্য আমরা এই বয়সকে আমরা কি বলতে পারি, অবিচ্ছিন্ন চলক বলতে পারি। আমার ওজনটাও পূর্ণাঙ্গ নয়, দেখা গেছে 85 কেজি, 100 গ্রাম, 200 গ্রাম, ঠিক আছে, এই ধরনের, এটাও আমাদের কি না তোমার বিচ্ছিন্ন চলক না, অবিচ্ছিন্ন চলক হয়ে যাবে। তারপরে ওজনের পরিমাণে, বয়সের পরিমাণে, উচ্চতা, এগুলো কি আমাদের অবিচ্ছিন্ন চলক। তারপরে তাই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি এরপরে দেখো উপাত্তের লেখচিত্র। এটা হচ্ছে 329 পেজে আমাদের গণসংখ্যা বহুভুজের উপাত্তের লেখচিত্র আমরা ইতিমধ্যে করেছি। শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে কি লেখচিত্র করেছি? ইতিমধ্যে আমরা আয়তলেখ অঙ্কন করেছি। এই আয়তলেখের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করা আমরা একটু এখন এখানে আলোচনা করব, তারপরে আমরা আজকের ক্লাসটা শেষ করব। শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছে আমরা আয়তলেখ কিভাবে আঁকবো। আমরা এইটা দিয়েই একটা উদাহরণ দিই, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের। গণসংখ্যা বহুভুজ, এটা আমরা কিভাবে আঁকবো। এখানে আমাদের এই তাপমাত্রায় আছে, এই গণসংখ্যা যা আছে তাই আছে, তাহলে আমাদের কি লাগবে, এই গণসংখ্যা আর এটা আছে, তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের আরো দুইটা জিনিস বের করতে হবে। সেটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হলেই হয়ে যাবে। তাহলে আমাদের একটা উপাত্ত বের করলেই হয়, আরেকটা বের করলেই হয়। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা দিয়ে আমরা কি গণসংখ্যা বহুভুজ আঁকবো। তাহলে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের কি লাগতেছে, গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের দরকার হইতেছে 1 নাম্বার উপাত্ত, 2 নাম্বার লাগতেছে কি গণসংখ্যা, 3 নাম্বারে লাগতেছে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শিক্ষার্থীবৃন্দ, এই 3টা জিনিস আমাদের এখানে আছে। উপাত্ত ছিল, ওই উপাত্তগুলো থেকে আমি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গণসংখ্যা পেয়ে গেলাম। তারপরে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লাগবে। আমরা কি করি, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমাদের কিভাবে বের করতে হয়, এটা হচ্ছে যেই শ্রেণী আছে, এই শ্রেণীর মধ্যে যেই শ্রেণী ব্যক্তি আছে, শ্রেণী ব্যক্তির এটাকে নিম্ন সীমা বলা হয় আর এটাকে ঊর্ধ্ব সীমা বলা হয়। নিম্ন সীমা থেকে 0.5 কমে যাবে এবং ঊর্ধ্ব সীমায় 0.5 যোগ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 5.5, আর এটা হয়ে যাবে 8.5, আর এটা হয়ে যাবে 8.5, আর এটা হয়ে যাবে 11.5, এটা হয়ে যাবে 11.5, তারপরে হয়ে যাবে 14.5, 11, 12, 13, 14, তারপরে 15, 16, 17, 12, 13, 14, 15, 16, 17, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে 14.5, 17.5, পরেরটা 17.5, 17, 18, 19, 20, 21, তাহলে 21.5। আশা করি শিক্ষার্থীবৃন্দ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এখান থেকে একটা ছক কাগজ দিতে হবে, ছক কাগজে আমাদের এটা অঙ্কন করতে হবে। তাহলে ছক কাগজে আমরা কীভাবে অঙ্কন করব, এটাকে এক্স অক্ষ বরাবর ধরা হয়, এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের এইভাবে গড় করা থাকবে, বর্গাকৃতিতে কতগুলো গড় করা থাকবে।
আমরা এভাবে একটা দুটো করি, তারপরে বাকিগুলো তোমরা এভাবে করবা। এই এক্স অক্ষ বরাবর নিব আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা আমাদের এক্স অক্ষ বরাবর, আর এদিক নিব ঘনসংখ্যা। ঘনসংখ্যা কি? ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নেব। এর শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রথমে এই জিনিসগুলো লিখে নিতে হবে। এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ গড় সমান কত একক ধরি, ঠিক আছে? তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 5.5 থেকে 8.5, তাহলে 5.5। তার মানে আমরা যদি এখানে 0 হয়, তাহলে এখানে কয়েকটা গড় যদি আমরা এভাবে বাদ দিই, অর্থাৎ এখান থেকে যদি আমি হিসাব শুরু করি, প্রতি এক গড় সমান যদি আমি 1 একক ধরি, তাহলে প্রতি এক গড় সমান 1 একক। তাহলে আমাদের পার্থক্য কত? 6, 7, 8, 3 পার্থক্য। তাহলে আমরা এখান থেকে প্রতি এক গড় সমান 1 একক ধরলে, তাহলে এটা 1, 2, 3 অর্থাৎ এইখানে চলে যাবে। তাহলে এটা হবে 5.5, আর এটা হয়ে যাবে 8.5। তারপর একটা হয়ে যাবে 1, 2, 3, 8.5, 9.5, 10.5, 11.5। তাহলে এটা হবে 11.5, 12.5, 13.5, 14.5। এটা হবে 14.5। হ্যাঁ, বাকিগুলো আমরা এই নিয়মেই করবো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা দেখে নিচ্ছি কিভাবে করা হয়। এখন আমরা দেখব আবার ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ গড় সমান কত একক ধরবো। ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ গড় সমান 1 এককই ধরে নিই। তাহলে আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে ঘনসংখ্যা কত? 11। তাহলে আমি প্রতি গড় সমান 2 একক ধরে নিই, তাহলে একটু সুবিধা হবে। তাহলে এখানে 2, তারপরে 4, 6, 8, 10, 12 হয়, তাহলে 11 হয় কি মাঝেরটায়। তাহলে আবার এখানেও এটাও এই মাঝ পর্যন্ত যাবে। তাহলে এই যে গড়টা, সেটা আমরা কি আয়তাকার, এবং এটা একটা আয়তলেখার মতো হয়। তাহলে এটা হচ্ছে 11 পর্যন্ত। তাহলে এই গড়টা আমরা কি করব? পুরোটাই ভরাট করে ফেলবো। ভরাট করে ফেললাম। তারপরেরটা এখানে আবার আছে কত? 13। তাহলে এটা 12, আর 13 হচ্ছে এই জায়গায়, 13 এই জায়গায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই গড়টা আমরা কি করে দেবো? ভরাট করে দিব, অর্থাৎ এই গড়টা ভরাট করে দেবো। তারপরটা হচ্ছে 7। তাহলে এটা 2, 4, 6, 7 হচ্ছে এই জায়গায়। তাহলে এই বরাবর হইতেছে আমাদের এই গড়টা কি করতে হবে? ভরাট করতে হবে। এভাবে এই গড়টা ভরাট করে দিলাম, ঠিক আছে? এখন বাকিগুলো এইভাবে ঠিক আমরা এভাবে করবো শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা দেখব এখান থেকে এটা হচ্ছে আয়তলেখ হয়ে গেছে, যেটা আঁকতেছি এটা আয়তলেখ হয়ে গেছে। এটা হচ্ছে কত আসছে? 13, আর এটা কত আসছে? 7। তো বাকি আরও আছে 3, অর্থাৎ এটা আরও এদিকে চলে আসবে 2, 3, তার মানে এই ঘরে চলে আসবে, অর্থাৎ এটা এরকম হয়ে যাবে 4 করে দেখা যাচ্ছে। আবার যে এটা এই ঘরে চলে যাবে। এই আকৃতির একটা আমরা ফর্ম পাবো। এটাকে আমরা কি বলি? আয়তলেখ বলি। এই আয়তলেখ থেকে আমরা কি করতে হবে? গণসংখ্যা বহুভুজ বের করে দেবো। তাহলে গণসংখ্যা বহুভুজটা কীভাবে বের করে শিক্ষার্থীবৃন্দ? এই যে একটা শ্রেণী আছে 5.5 থেকে 8.5, এই শ্রেণীর জন্য একটা আয়তলেখ পেয়েছি। এই আয়তলেখের নিম্ন সীমা বিন্দু হচ্ছে এইখানে, আর এটার মাঝ বরাবর এটা ঊর্ধ্ব সীমা হচ্ছে এখানে। তাহলে এইখানে একটা বিন্দু নিব, অর্থাৎ এই সীমার ভূমি থেকে বিপরীত প্রান্তে, অর্থাৎ এই ভূমি যদি কল্পনা হয়, তাহলে বিপরীত প্রান্তে এই জায়গায় আমরা একটা বিন্দু নেব। তারপরে এটারও ঠিক এই মাঝ বরাবর একটা বিন্দু নেব, এটারও ঠিক এই মাঝ বরাবর একটা বিন্দু, এটারও ঠিক এই মাঝ বরাবর, এটার ঠিক এই মাঝ বরাবর, আর বাকিটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমরা এই বিন্দু থেকে, অর্থাৎ এই প্রথম শ্রেণীর এই প্রান্ত বিন্দু থেকে আমরা কি করব? এটা ডিরেক্ট এইখানে মাঝ বরাবর মাঝ বিন্দুতে জয়েন করব। রেখাগুলো আমরা এইভাবে জয়েন করব, অর্থাৎ এটা থেকে এই জায়গায়, তারপরে এইখান থেকে এই জায়গায় চলে যাব, এইখান থেকে আবার চলে আসবো এই জায়গায়, এইখান থেকে আবার চলে যাব এই জায়গায়, এই জায়গা থেকে চলে যাব এই জায়গায়, আবার এই জায়গা থেকে চলে আসবো কোথায়? এইখানটার এই প্রান্ত বিন্দুতে চলে আসবো। তাহলে দেখো এটা একটা কি বহুভুজ আকৃতির হয়ে গেছে। এটাকে আমরা কি বলি? গণসংখ্যা বহুভুজ। এটাকে বলি কি? গণসংখ্যা বহুভুজ।
বুঝ। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের এখানে লেখাটা হচ্ছে লিখতে হবে ছক কাগজে, এই যে এখানে ভাঙা অংশ, এই ভাঙা অংশ দ্বারা 0 থেকে 5.5 পর্যন্ত নির্দেশ করে। এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড় সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ গড় সমান প্রতি বর্গ গড় সমান কত ধরছি আমরা? 2 একক ধরছি। 2 একক ধরে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে কি নিয়েছি? গণসংখ্যা নিয়ে অঙ্কিত আয়তলেখের ভূমির বিপরীতে যে ভূমির বিপরীতে প্রত্যেক শ্রেণীর যে মধ্যবিন্দুগুলো পাওয়া যায়, ভূমির বিপরীতে প্রত্যেক শ্রেণীর যে মধ্যবিন্দুগুলো পাওয়া যায় তাদেরকে রেখাংশ দ্বারা সংযুক্ত করে শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্ন সীমায় প্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং শেষ শ্রেণীর ঊর্ধ্ব সীমায় যুক্ত করে অঙ্কিত বুঝটি গণসংখ্যা বহুভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আপনারা আমাদের এই গণসংখ্যা বহুভুজ অঙ্কনটা বোঝার চেষ্টা করেছেন। ধন্যবাদ। আগামী দিন দেখা হবে অন্য কোনো টপিকসে, অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।